এর ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো এবং সেন্টেন্স আগের ক্লাসে আমরা যেটা করেছি মিনিং অনুযায়ী সেন্টেন্সের ক্লাসিফিকেশন আজকে আমরা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের গঠন নিয়ে কথা বলবো। ঠিক আছে, ওকে, লেটস গো। কাইন্ডস অফ সেন্টেন্স বেসড অন স্ট্রাকচার, ইউ ক্যান সি দেয়ার। এখানে বলা আছে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স আসলে তিন প্রকার। একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড। বাংলা ব্যাকরণে সিম্পলকে বলা হয় সরল বাক্য, আর কমপ্লেক্সকে বলা হয় জটিল বা মিশ্র বাক্য, আর কম্পাউন্ডকে বলা হয় যৌগিক বাক্য। তো সিম্পল সেন্টেন্স আসলে কি? সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেই সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র মেইন ভার্ব থাকবে। তার বাইরে যদি দরকার হয় অনেক কিছু জুড়ে দেওয়া যেতে পারে, কিন্তু দ্যাট ইজ নট দি ম্যাটার অফ হেডেক। আমাদের মেইন কনসার্ন ইস্যু হচ্ছে কি, যে একটি মাত্র মেইন ভার্ব থাকবে বা একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম হবে। তাহলে বলা আছে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। আসলে ফাইনাইট ভার্বটা কি? সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার রূপের পরিবর্তন সেন্টেন্সের সাবজেক্ট 10% নাম্বার পরিবর্তন হওয়ার সাথে সাথে হয়ে যায়, তাদেরকে ফাইনাইট ভার্ব বলে। ফাইনাইট ভার্ব ইজ অ্যাকচুয়ালি দি মেইন ভার্ব অফ এনি সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা যদি উদাহরণে বলি যে সেন্টেন্সে একটা সাবজেক্ট, এই যে আইটা হচ্ছে আমরা এখানে সাবজেক্ট, এই জন্য কিন্তু আমরা আমরা কিন্তু এই কারণে এই আগে সাবজেক্ট অবজেক্ট শিখেছি। এখানে আই হচ্ছে আমার সাবজেক্ট। আবার কি বলেছি? একটা মাত্র ফাইনাইট ভার্ব, সেটা বলেছি কি রিড, একটা মাত্র মেইন ভার্ব আই রিড, আমি পড়ি। তাহলে এটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। আমি যদি বলি আই রিড হোয়াট, আ বুক, এই আ বুক হচ্ছে আমার অবজেক্ট। এখানে কিন্তু অবজেক্ট না থাকলে কোনো সমস্যা নেই। বলেছে কি যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে বা ফাইনাইট ভার্ব থাকে, তাকে আমরা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলি। আমি যদি এটাকে আরেকটু ডিটেলস আকারে দুটো উদাহরণ লিখি আরও, আমি যদি বলি দে প্লে, আমি যদি বলি উই রান, আমি যদি বলি শি প্লেস, আমি যদি বলি উই র্যান। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কে? দে প্লে, এই দেটা হচ্ছে আমার সাবজেক্ট আর প্লেটা হচ্ছে আমার ভার্ব, এবং তারা খেলা করে। তাহলে এই প্লেটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব, এবং বাক্যে সম্পূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে। আর আমি যদি বলি উই, আমরা, সাবজেক্ট, তাহলে একটি সাবজেক্ট, একটি সাবজেক্ট, একটি সাবজেক্ট, একটি সাবজেক্ট, ওকে। একটি ফাইনাইট ভার্ব মানে কি? একটি মেইন ভার্ব। এই মেইন ভার্ব প্লে, এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব, এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব, এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব। সোজা কথা, তোমরা ফাইনাইট ভার্ব দেখে হয়তো অনেকে ভয় পাও যে ব্যাপারটা আসলে কি। ফাইনাইট ভার্ব সেন্টেন্সের মেইন ভার্ব, সোজা কথা। ফাইনাইট ভার্বকে অনেক ভাগে ভাগ করা হয়েছে, আমরা সেটা এখন বুঝবো না, পরে বুঝবো। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে মেইন ভার্ব, যেই ভার্বটা আমরা এক একটা টেন্সে এক একভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ যার সাবজেক্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে যার রূপের পরিবর্তন হয়ে যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। ঠিক আছে, আমি যদি বলছি দে প্লে, আমি যদি এখানে শি নিয়ে আসি তাহলে শি প্লেস হবে, আমি যদি এখানে হি নিয়ে আসি তাহলে হি প্লেস হবে, আমি যদি এখানে টেন্স চেঞ্জ করে দিই তাহলে কি হবে? দে প্লেড। আবার দেখো উই রান, উই সাবজেক্ট, রান ফাইনাইট ভার্ব মেইন ভার্ব, কিন্তু আমি এখানে শিকে নিয়ে আসছি। একটু আগে এখানে দে ছিল, এখানে শি নিয়ে আসছি, টেন্স ঠিক রেখেছি, তাহলে প্লের সাথে এস চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ সাবজেক্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে ভার্বের রূপের পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটা ফাইনাইট ভার্ব। আবার উই র্যান, এখানে ছিল রান, এখানে আছে র্যান, তাহলে আমি কিন্তু টেন্স চেঞ্জ করে দিয়েছি, তার মানে কি ভার্বের রূপের পরিবর্তন হয়ে গেছে। তাহলে ফাইনাইট ভার্ব কি? মেইন ভার্ব। তাহলে যে সেন্টেন্সের একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। এখন একটা ফাইনাইট ভার্বের পরে কি আর কিছুই থাকে না? অবশ্যই থাকে। কি থাকে? যেমন দেখো দে প্লে, আমি যদি এখানে লিখি দে প্লে ইন দি ফিল্ড, ওকে, একটু দেখো আমি একটু যদি এটাকে একটু বাড়াই তাহলে কি হবে? দে প্লে ইন দি ফিল্ড।
এটা আমার বিগ ইস্যু না। আমার বিগ ইস্যু হচ্ছে, কনসার্নের ইস্যু হচ্ছে দে প্লে, সাবজেক্ট এবং ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে উই রান, আমি যদি বলি এভরি মর্নিং, অ্যাড করছি নতুন, কিন্তু তার ভিতরে কিন্তু অন্য কোনো সাবজেক্ট বা ভার্ব আর নেই। তাহলে আমাদের যে বিগ কনসার্ন সেটা হচ্ছে কি সাবজেক্ট ফাইনাইট ভার্ব, তা কিন্তু ঠিক আছে। শি প্লেজ উইথ হার সিস্টার, আবার উই র্যান লাস্ট উইক, গত সপ্তাহে দৌড়িয়েছিলাম আমরা। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো, আমার বিগ কনসার্ন কোনটা? দে প্লে, সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে। তাহলে সংজ্ঞা দিয়ে আমরা আসলে তোমাদেরকে প্যাচে ফেলে দিই, তাই না? বিভিন্ন বইতে বিভিন্ন স্যারেরা এই সংজ্ঞাটা দিয়েই ঝামেলা করে দেয়। কারণ রিয়েল সিচুয়েশনে যখন যাই তখন দেখি সাবজেক্ট ভার্বের পরে আরও অনেক কিছু আসে, স্যার তখন তা কী হয়ে যাবে? তা কি কমপ্লেক্স কম্পাউন্ড হবে? না, আমার সেটার ক্লাসিফিকেশন আমরা পরে শিখবো, কিন্তু আগে এতটুকুই বুঝতে হবে যে একটা সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব মানে মেইন ভার্ব থাকবে, আর এর পরে অনেক কিছু থাকতে পারে, অনেক শব্দ থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, আমার এক্সটেনশন থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে। দ্যাট ইজ নট দ্য বিগ ডিল। সোজা কথা, একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব থাকতে হবে সিম্পল সেন্টেন্সে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বা মিশ্র বাক্য। যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং তার অধীনে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। এখন একটা প্যাচ লেগে গেছে। প্যাচটা কি? সেটা হচ্ছে, স্যার ক্লজ তো বুঝি না, তাই না? ক্লজ হচ্ছে বাক্যের অংশ যার মিনিমাম একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে, সেই হচ্ছে ক্লজ। ঠিক আছে, তাহলে আমি এই সেন্টেন্সটাকে যদি একটু অ্যানালাইজ করি তাহলে আমি কি পাচ্ছি একটু দেখো। আই স দ্যাট হি ওয়াজ ক্যাচিং ফিশ। এখানে আই স, এটা একটা ক্লজ যার একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, আর দ্যাট থেকে হি ওয়াজ ক্যাচিং ফিশ, এইটা আরেকটা ক্লজ। তাহলে এটা হচ্ছে ক্লজ 1 আর এটা হচ্ছে ক্লজ 2। আমরা ক্লজ সম্পর্কে ডিটেলস ক্লাস পরে করব, ঠিক আছে? ক্লজ মানে বাক্যের অংশ যার একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। তাহলে এইটা একটা অংশ আর এইটা একটা অংশ, যার এখানে সাবজেক্ট আই এবং ভার্ব হচ্ছে স, আর এখানে সাবজেক্ট হি এবং ভার্ব হচ্ছে ওয়াজ ক্যাচিং। তাহলে দুটো ক্লজ মিলে একটা সেন্টেন্স গঠিত হয়েছে এবং তাকে আমরা বলছি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কি থাকবে? দুটো ক্লজ থাকবে। এখন একটু বিষয় হচ্ছে, একটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি? প্রিন্সিপাল মানে মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেই ক্লজ বাক্যের যে অংশটুকু নিজের অর্থ নিজে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, অন্য কারো হেল্প দরকার হয় না, তাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের যেই ক্লজটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তাকে যদি আলাদা করে আমি অন্য কোথাও লিখি, সে কিন্তু একটা সিম্পল সেন্টেন্স হয়ে যায় অটোমেটিক্যালি। আর একটা ক্লজ থাকবে কি? যার শুরুতে একটা রিলেটিভ প্রোনাউন থাকবে, রিলেটিভ প্রোনাউন থাকবে। এখন রিলেটিভ প্রোনাউন কি? হু, হুম, হোয়াট, ওয়েন, হাউ ইত্যাদি। আর একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। সাবজেক্টও আছে, ভার্বও আছে, রিলেটিভ প্রোনাউন আছে। তাহলে যে ক্লজের শুরুতে রিলেটিভ প্রোনাউন থাকবে বা যে ক্লজের শুরুতে অ্যাডভার্ব থাকবে, তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বলি। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স সমান সমান হোয়াট? প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ সমান সমান কমপ্লেক্স সেন্টেন্স। আমি যদি আবার বলি, এখানে দেখো যে দে know where I am from, তারা জানে আমি কোথা থেকে এসেছি। তাহলে দেখো এখানে কিন্তু বাক্যের কোন অংশ নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারে, কার উপর নির্ভর করা লাগে না, সেটা হচ্ছে দে নো। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আর হোয়ার আই এম ফ্রম, এখানে দেখো এই হোয়ার একটা রিলেটিভ প্রোনাউন, এখানে রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব বলা যায়। রিলেটিভ প্রোনাউন বলো এটাকে, অনেকে অ্যাডভার্বও বলতে পারে, অনেকে কনজাংশনও বলে, বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে এটার বিভিন্ন নাম হয়।
তাহলে এখানে দুটো ক্লজকে যেহেতু যোগ করেছে সেহেতু আমি এটাকে রিলেটিভ প্রোনাউন বলছি, ঠিক আছে। তাহলে এর সাথে কি আছে, আই আছে, অ্যাম আছে, একটা ভার্ব আছে, সাবজেক্ট আছে, তাহলে এটাও একটা ক্লজ। এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, দে নো, তারা জানে, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। তার সাথে রিলেটিভ প্রোনাউন দিয়ে আরেকটা ক্লজ যুক্ত হয়েছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা এটা যে ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে একটা রিলেটিভ প্রোনাউন অথবা অ্যাডভার্ব থাকবে, তাহলে প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ মিলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, ঠিক আছে। এখানে তোমাদের একটু সমস্যা হতে পারে, এটা টাফ কিছু না, ভয়ের কিছু না। আমি ফ্রেজ এবং ক্লসের যে লেকচার থাকবে সামনে, সেই লেকচারে তোমরা খুব সুন্দর করে এটা বুঝতে পারবে। এখন অন্তত পক্ষে এতটুকু বুঝো, ক্লজ হচ্ছে বাক্যের একটা অংশ যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর তার শুরুতে আবার রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বও থাকতে পারে। যদি রিলেটিভ প্রোনাউন এবং অ্যাডভার্ব থাকে তাহলে সেটা সাবঅর্ডিনেট ক্লজ, আর যদি না থাকে তাহলে সেটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ ইকুয়াল টু কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, ছোট্ট একটা কথা, যদি আমি এই প্রিন্সিপাল ক্লজকে আলাদা করে লিখি, দে, মজার ব্যাপার দেখো, দে নো, তাহলে এটা কি হলো, এটা সাবজেক্ট হলো আর এটা ফাইনাইট ভার্ব মানে কি মেইন ভার্ব, তাহলে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। তাহলে প্রিন্সিপাল কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজটা বেসিক্যালি আলাদা করলে সেটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে যায়, ঠিক আছে। আমরা নেক্সটে যেতে চাই, তোমাদের আর মনে হয় কোনো সমস্যা এখানে নেই। এবার দেখছি আমরা এখানে, ওকে দেখো, লেটস গো। এখানে আছে কম্পাউন্ড সেন্টেন্স, বাংলায় যেটাকে বলা হয় যৌগিক বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স বেসিক্যালি দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজকে অ্যাটাচ করে, জয়েন করায়। অর্থাৎ কি দিয়ে জয়েন করে, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজকে কনজাংশন, অ্যান্ড, বাট, অর, ফর, নট ইত্যাদি দ্বারা যোগ করে। তাহলে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজকে কনজাংশন দ্বারা যুক্ত করার ফলে যেই সেন্টেন্স গঠিত হয় সেই সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি, ঠিক আছে। যেমন আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম, এটা একটা ক্লজ। মেট হিম, তাকে, এখানে কিন্তু আইটা উজ্জ্ব রয়েছে, কারণ একই সাবজেক্ট হলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা সেটাকে দুইবার আর লিখি না, একবার লিখি। তাহলে আই ওয়েন্ট টু কলেজ অ্যান্ড আই মেট হিম, তাহলে এখানে কিন্তু নিজের অর্থ নিজে আই ওয়েন্ট টু কলেজও প্রকাশ করছে, আবার আই মেট হিম এটাও কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করছে, এবং তাকে যোগ করেছি কি এই কনজাংশন দিয়ে, অ্যান্ড দিয়ে। তাহলে এটা কি হয়ে গেল, কম্পাউন্ড সেন্টেন্স। প্রিন্সিপাল ক্লজ মাঝখানে কনজাংশন, কম্পাউন্ড সেন্টেন্স। আমি যদি একটু লিখি এখানে তাহলে দেখো কি হয়, read more or fail in the exam। এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি কি বলেছি, সেন্টেন্সের ডেফিনেশনে বলে আসছিলাম একবারে শুরুর ক্লাসে, যে একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে। তাহলে ইউ রিড মোর অর ইউ উইল ফেল ইন দি এক্সাম, অর্থ এরকম। তাহলে রিড মোর অর ফেল ইন দ্য এক্সাম, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব আছে, তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এখানে যোগ করেছে এই কনজাংশন দ্বারা, অতএব এটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। ঠিক আছে, আবার যদি আমি বলি যে they came here and we received them cordially, তারা এখানে এসেছিল এবং আমরা তাদেরকে আন্তরিকভাবে রিসিভ করেছিলাম। এখানে কনজাংশন কে তাহলে বলো, এখানে কনজাংশন কিন্তু অ্যান্ড। আর এই যে একটা ক্লজ দেখছো, এই যে একটা ক্লজ যার সাবজেক্ট উই, ভার্ব, সাবজেক্ট দে, ভার্ব, এটাও প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ, এদেরকে যোগ করেছে এই কনজাংশন দিয়ে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পেরেছো? তাহলে প্রিন্সিপাল ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করে, সাবঅর্ডিনেট ক্লজ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। আর এই ধরনের সিচুয়েশনে যে সেন্টেন্স দুইজনের
দুজনের মাধ্যমে যে সেন্টেন্স গঠিত হয় সেটা কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে রিলেটিভ প্রোনাউন অথবা অ্যাডভার্ব থাকে, আর কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে কনজাংশন থাকে, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজকে যোগ করা হয়। আর সিম্পল সেন্টেন্স ভেরি সিম্পল, একটা মাত্র ক্লজ, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, দ্যাটস ইট। এবার আমরা একটু সেন্টেন্সের আরও কিছু ইস্যুস রয়েছে, আমরা একটু হায়ার লেভেলে, একটু অ্যাডভান্স লেভেলে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে। আসলে এগুলোর কি দরকার? এগুলো তো আমাদের অনেকে বলবে হয়তো এগুলোর দরকার নেই, কিন্তু দেখো এগুলো জানার দরকার আছে। একটু হায়ার লেভেলের বইপত্র নিয়ে যদি ঘাটাঘাটি করো, হ্যাঁ, তাহলে তুমি এই জিনিসগুলো পাবে। যেমন ডাবল সেন্টেন্স, এটা রাইটিংয়ের জন্য খুবই দরকার। ডাবল সেন্টেন্স কী জিনিস, এগুলো জানা দরকার এবং এগুলো ব্যবহারও করা দরকার রাইটিং স্কিলকে ডেভেলপ করার জন্য। যেমন যে কম্পাউন্ড সেন্টেন্সে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকে তাকে ডাবল সেন্টেন্স বলে। ডাবল সেন্টেন্স মানেই হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে এখানে দেওয়া আছে হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট আ শার্ট, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই কম্পাউন্ড সেন্টেন্সকে এখানে কিন্তু দুটো প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে কি হি ওয়েন্ট টু মার্কেট আর একটা হচ্ছে কি বট আ শার্ট। এখানে হি সাবজেক্ট উজ্জ আছে, তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজকে অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে, তার মানে কি এটা কম্পাউন্ড সেন্টেন্স। ওই কম্পাউন্ড সেন্টেন্সেরই আরেকটা নাম হচ্ছে ডাবল সেন্টেন্স, ঠিক আছে? এরপর আছে মাল্টিপল সেন্টেন্স। মাল্টিপল সেন্টেন্স কি? যে কম্পাউন্ড সেন্টেন্সে দুইয়ের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকে তাকে মাল্টিপল সেন্টেন্স বলে। যেমন একটু আগে বলেছি দুটো থাকলে আমরা এতদিন জানতাম যে কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক মিলে, কিন্তু এখন একটু ভিন্নভাবে জানছি আর একটু হায়ার লেভেলে, অ্যাডভান্স লেভেলে, যে দুটো প্রিন্সিপাল ক্লজকে অ্যান্ড দ্বারা যোগ করলে সেটা ডাবল সেন্টেন্স হয়ে যায়। দুইয়ের বেশি প্রিন্সিপালকে যদি কনজাংশন দ্বারা যোগ করা হয় তাহলে সেটা মাল্টিপল সেন্টেন্স হয়ে যায়। যেমন দি বয় ওয়েন্ট টু কলেজ, অ্যাটেন্ডেড ক্লাসেস অ্যান্ড ওয়ার্কড ইন দি লাইব্রেরি। তাহলে এখানে দেখো অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে সবার শেষে, এইটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ, তিনটা ক্লজকে একবারেই অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে। তার মানে এটা কি সেন্টেন্স? এটা মাল্টিপল সেন্টেন্স, যেখানে মাল্টিপল প্রিন্সিপাল ক্লজ থাকে। ওকে, এখন আমরা একটু দেখি কন্ট্রাক্টেড সেন্টেন্স। ওকে, কন্ট্রাক্টেড সেন্টেন্সটা কি আসলে? দেখো, কন্ট্রাক্টেড সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যখন কোনো কম্পাউন্ড সেন্টেন্সে একই ওয়ার্ডের পুনরাবৃত্তি এড়ানোর জন্য তা নাতিদীর্ঘ আকারে, নাতিদীর্ঘ মানে কি শর্ট আকারে, খুব সংক্ষিপ্ত আকারে, রিডিউসড আকারে লেখা হয়, তখন তাকে কন্ট্রাক্টেড সেন্টেন্স বলা হয়। তাহলে কন্ট্রাক্টেড সেন্টেন্স আসলে কিন্তু বেসিক্যালি কম্পাউন্ড সেন্টেন্স, যেখানে আমরা একই ওয়ার্ডের রেপিটেশনকে অ্যাভয়েড করার জন্য আমরা শর্ট আকারে লিখি। যেমন এক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স নাতিদীর্ঘ আকারে লেখা হয়, যে ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স নাতিদীর্ঘ আকারে লেখা হয় সেটা এরকম, কীরকম, যে একই সাবজেক্ট দুই বা ততোধিক প্রেডিকেট থাকলে, মানে কি সাবজেক্ট একটা, তার প্রেডিকেট দুই বা ততোধিক। হ্যাঁ, তারপরে যেমন এখানে আছে দে ওয়েন্ট টু মার্কেট, দে বট মেনি থিংস অ্যান্ড দে কেম ব্যাক। এটা কিন্তু আসলে আমাদের রিটেন ইংলিশে খুবই জরুরি এই জিনিসটা জানার। যারা কম ইংলিশ বা যাদের পুয়ার স্ট্যান্ডার্ড আছে ইংরেজিতে, তারা কিন্তু এরকমভাবে লিখবে। কিভাবে? দে ওয়েন্ট টু মার্কেট, দে বট মেনি থিংস অ্যান্ড দে কেম ব্যাক। ইট ইজ ভেরি পুয়ার স্ট্যান্ডার্ড। তোমার ইংলিশের স্ট্যান্ডার্ড খুব নিম্নমানের এটা প্রকাশ পায় যদি এই সাবজেক্ট রিপিট করো। কিন্তু তুমি যদি এই কন্ট্রাক্টেড স্ট্রাকচারটা যদি তুমি জানতে, কন্ট্রাক্টেড সেন্টেন্স, তাহলে কিন্তু তুমি লিখতে কিভাবে? দে ওয়েন্ট টু মার্কেট, বাট মেনি থিংস অ্যান্ড কেম ব্যাক। এটা কিন্তু মডার্ন ইংলিশে ভেরি ভেরি ইউজফুল এটা, এবং তোমার ইংলিশ রাইটিং স্কিল এর খুব ভালো একটা স্ট্যান্ডার্ড শো করে এটা। তাহলে ওয়েন্ট টু মার্কেট কমা দেটাকে রিপিট করেছি, বট মেনি থিংস, ওকে, আবার দেটাকে রিপিট বাদ দিয়েছি, কেম ব্যাক। এই ধরনের সেন্টেন্সকে আমরা কন্ট্রাক্টেড সেন্টেন্স বলি। এখানে দেখো যে কথা বলেছি যে এই সেন্টেন্সে আরেকটু এখানে প্রেডিকেটের একটা ইস্যু চলে আসছে, ঠিক আছে, যে সাবজেক্ট কিন্তু দে আর বাকি সবটাই কিন্তু প্রেডিকেট, তাই না? তাহলে সেই প্রেডিকেটকে কাট করলে আমরা কি পাচ্ছি? অনেকগুলো ক্লজ বা দুই বা ততোধিক প্রেডিকেট থাকছে। সেটা কি? ওয়েন্ট টু মার্কেট একটা প্রেডিকেট, বট মেনি থিংস একটা প্রেডিকেট,
কেম ব্যাক একটা প্রেডিকেট, তাহলে সেখানে সেই প্রেডিকেটে কি আছে, একটা মেইন ভার্ব আছে, মেইন ভার্ব আছে, মেইন ভার্ব আছে। তার মানে সোজা কথা, 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজকে যোগ করা হয় এবং সেখানে সাবজেক্টের রেপিটিশনকে অ্যাভয়েড করার জন্য একবার লেখা হয়, আর মূল ভার্ব ঠিক জায়গা মতো তার পজিশন নিয়ে থাকে, তাকে আমরা কন্ট্রাক্টেড সেন্টেন্স বলি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ও, এখানে আরেকটা উদাহরণ আছে, দেখো একই প্রেডিকেট এর 2 বা ততোধিক সাবজেক্ট থাকলে ইদার, এখানে তো একাধিক প্রেডিকেট ছিল, আর একটা প্রেডিকেট যদি 2 বা তার থেকে বেশি সাবজেক্ট থাকে তখন কি হয়, ইদার হি অর হিজ ব্রাদার হ্যাজ টু ডু ইট। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এই একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট, হিজ ব্রাদার একটা সাবজেক্ট, মাঝখানে এখানে কি করেছি, এটা হচ্ছে কনজাংশন। এই কনজাংশন দিয়ে আমরা দুইটা সাবজেক্টকে যোগ করে একবারে রাখছি, আর এইখানে মূল কাজটা কি, হ্যাজ টু ডু ইট, এটা হচ্ছে মূল, অর্থাৎ এখানে যে প্রেডিকেট, সেই প্রেডিকেটের একটা মাত্র ভার্ব আছে। এক্ষেত্রে আমরা এই 2 বার করে লিখবো না, ইদার হি হ্যাজ টু ডু ইট অর হিজ ব্রাদার হ্যাজ টু ডু ইট, এ কথা লিখবো না। এখানে লিখবো কি, ইদার হি অর হিজ ব্রাদার হ্যাজ টু ডু ইট। আর তোমরা তো অবশ্যই জানো যে ইদার অর নিদার নর এর পরের সাবজেক্ট অনুযায়ী, মানে কাছাকাছি সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট হয়, এজন্য এখানে হ্যাজ হয়েছে। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসলে আমরা একটু ক্লাস ওয়ার্ক করি, যে আমরা আসলে সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড বুঝতে পেরেছি কিনা। ঠিক আছে, এবার একটু ট্রায়াল কেস এটা। হ্যাঁ, তো ট্রায়াল কেসে দেখতে পাচ্ছি যে হি ইটস টু লিভ, এখানে হিটা কিন্তু সাবজেক্ট, ইটটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট, এবং টু লিভ হচ্ছে আমার এক্সটেনশন। এটা আমাদের এখানে লিভকে মনে হচ্ছে ভার্ব না, এটা ফাইনাইট ভার্ব না, কিন্তু টু যুক্ত ভার্ব সবসময় নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা তো বলি দিই সিম্পল সেন্টেন্সের ডেফিনেশনে যে নন ফাইনাইট ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। দুটো ভার্ব মনে হলে আসলে তারা দুটো ভার্ব না, একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। I saw a boy who is swimming subordinate clause, I saw a boy, এটা প্রিন্সিপাল ক্লজ, তাহলে এটা কমপ্লেক্স। আমরা কমপ্লেক্সকে শর্টকাটে লেক্স আকারে বুঝবো, আর সিম্পলকে সিম আকারে, আর কম্পাউন্ডকে পাউন্ড আকারে প্রকাশ করবো এখানে। ঠিক আছে, এভরি রোজ হ্যাজ থর্ন, এখানে এভরি রোজ হ্যাজ থর্ন, হ্যাজ একটা ভার্ব একটা সাবজেক্ট, তার মানে এটা সিম্পল। আর লং লিভ দি প্রেসিডেন্ট, এটাও কিন্তু অপটেটিভ সেন্টেন্স, কিন্তু এটারও একটা ভার্ব, এটাকে আবার আমরা সিম্পল বলবো। আবার হি রাইটস আ গুড হ্যান্ড, খুব ভালো লেখে সে, তার মানে এখানে সাবজেক্ট একটা ভার্ব, তার মানে এটা সিম্পল। এখানে কি আছে, মুভ অর ডাই, মুভ হচ্ছে ভার্ব, ইউ উইল ডাই হচ্ছে ভার্ব সাবজেক্ট, আর এখানে ইউ উজ্জ আছে, তার মানে এটা কম্পাউন্ড, অ্যান্ড দিয়ে আছে, এটা হচ্ছে কম্পাউন্ড। হি ইজ টু উইক টু ওয়াক, এখানে সাবজেক্ট হি একটা সাবজেক্ট, আর ইজ একটা ভার্ব, আর এই টু কিন্তু ইনফিনিটিভ, এটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়, তাহলে এটা কি হলো, এটা সিম্পল সেন্টেন্স। হি ইজ রিচ বাট হি ইজ ডিসঅনেস্ট, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, মাঝখানে বাট আছে কনজাংশন, তাহলে অবশ্যই এটা কম্পাউন্ড। ওকে, তারপরে হি ইজ পোর বাট অনেস্ট, বাট আছে, আর হি ইজ পুয়ার, এখানে হি ইজ, আবার এই কম্পাউন্ড সেন্টেন্সে যদি একই সাবজেক্ট একই ভার্ব হয়, তাহলে আমরা সেই ভার্বের ভার্ব এবং সাবজেক্টকে মনে মনে উজ্জ্ব রাখি, তার মানে এখানে হি ইজটা আছে, তার মানে এটা একটা ক্লজ আর এটা একটা ক্লজ, মিলে কি হলো, এটা কম্পাউন্ড হয়ে গেছে। অ্যান্ড বাট অর দিয়ে দুটো ক্লজকে যুক্ত করলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। দো হি ওয়ার্কড হার্ড, এই দো একটা ক্লজ, অ্যাডভার্ব শুরুতে, দো হচ্ছে অ্যাডভার্ব, আর কমার পরে আরেকটা আছে হি ফেইল, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স। সাবঅর্ডিনেট ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ ইকুয়াল টু কমপ্লেক্স। হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট আ ব্ল্যাঙ্কেট, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, মাঝখানে এটাকে, এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে কারণ একই সাবজেক্ট হি, এ কারণে, আর বট মেইন ভার্ব মিলে, তাহলে কি হয়ে গেল, এটা কম্পাউন্ড। আবার কি আছে, স্টাডি অ্যান্ড ইউ উইল পাস, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা একটা ভার্ব, আর ইউ উইল পাস, এখানে ইউটা উজ্জ্ব আছে, তার মানে এটা অ্যান্ড বাট অর দিয়ে কম্পাউন্ড হয়, তাহলে এটা কম্পাউন্ড। ওকে, আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা একটু সাম আপ করি।
গঠন অনুযায়ী বাক্য 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল ক্লজ একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। তার সাথে যদি এক্সটেনশন বলো, কমপ্লিমেন্ট বলো, অনেক কিছু যোগ করো, দ্যাট ডাজেন্ট ম্যাটার, কিন্তু সাবজেক্ট আর মেইন ভার্ব থাকবে একটা। আর কমপ্লেক্স একটা প্রিন্সিপাল ক্লজ এবং তার অধীনে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে রিলেটিভ প্রোনাউন অথবা অ্যাডভার্ব থাকবে। আর কম্পাউন্ড 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজকে অ্যান্ড বাট অর মানে ফ্যান ভয়েস দিয়ে যোগ করা হবে। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ভেরি মাচ।